দর্শক, শুরু হলো সব খবরের আয়োজন। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা। অভিযোগ গঠনের পরদিনই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হলো। প্রথম দিন রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দিলেন 16 জন। এতে উঠে এসেছে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। তদন্ত কর্মকর্তা বলেন, রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানা এবং স্বপ্না খাতুন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামিসার পরিবার। কাল আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপন হতে পারে। সোমবারই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদিনই সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার নির্ধারণ করা হয়। সাক্ষ্য দিতে আদালতে হাজির হন রামিসার মা, বাবা, বোন, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেট সহ 16 জন। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন শিশুটির মাও। তাদের বর্ণনায় উঠে আসে সোহেল রানা ও তার স্ত্রীর নৃশংসতা। সাক্ষ্যতে রামিসার মা বলেন, আকুতি মিনতি করে বারবার বললেও দরজা খোলেনি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যাকাণ্ডে সোহেল ও স্বপ্না ছাড়া তৃতীয় কারো জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইনস অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে আদালতের ভেতরে কান্নায় ভেঙে পড়েন রামিসাকে উদ্ধার করে জব্দ তালিকা তৈরি করা পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক। একদিনেই 16 জনের জবানবন্দি নিয়ে সাক্ষ্য ও জেরা শেষ করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখব তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচারের স্বার্থেই তিনি লড়ে যাবেন। চুক্তিতর্কে তুলে ধরবেন সোহেল দোষী নাকি নির্দোষ। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যেই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, এই ধরনের একটা অপরাধ এটা, আমি আমার সেই দায়িত্বটুকু আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। রামিসার পরিবার জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তারা। এটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়াতে না হয়। বুধবার মামলার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রামিসা হত্যার বিচার কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, সাক্ষ্য গ্রহণ, নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তা করছে মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমদ বলেন, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, সীমান্তের সব ঘটনাই বর্ডার কিলিং নয়, আর যে কোনো পুশইনই পুশব্যাকের বিপক্ষে বাংলাদেশ। রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণও। সরকার রামিসা হত্যার দ্রুত বিচার আশা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে।
আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে মামলা হয়েছে, এ নিয়ে তদন্ত করছে সিআইডি। আসামিদের গ্রেফতারের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন জায়গায় আসামি গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, একটু সময়ের দরকার হয়, সেই সময়টা দিতে হয়। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক দিল্লিতে শুরু হচ্ছে আগামী 8 জুন। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের জোরপূর্বক পুশিং নিয়েও কথা বলেছেন। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানি ঈদ নির্বিঘ্নে পালিত হয়েছে। যানজট রোধে অটোরিকশা চালকদের জন্য বিকল্প ব্যবস্থা করছে সরকার। যদি আমরা হাজার হাজার লোকজনকে ওভারনাইট বেকার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আগামীকাল প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া হবে 4 জুন। তবে এরই মধ্যে আদ্দিন হাসপাতালের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়। এদিকে আজ ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ। ঈদের আগে রাজধানীর নন্দীপাড়ার মোহাম্মদ হাসানের ঘর আলো করে এসেছিল যমজ 2 ছেলে সন্তান। কিন্তু গত 27 মে আদ্দিন হাসপাতালের মর্মান্তিক ঘটনা কেড়ে নিয়েছে তার সব আনন্দ। ওই দিন মারা যাওয়া 6 নবজাতকের মধ্যে তার 2 সন্তানও ছিল। শোকাহত এই বাবা কিছুতেই যেন বোঝাতে পারছে না তার মনকে। একই মানসিক অবস্থা অন্য বাবাদেরও। যেমন সন্তান দেখছি, শুকুর আলহামদুলিল্লাহ, আমার মতন সুখী এই পৃথিবীর কেউ ছিল না। 2টি সন্তান একই রকম সেম দেখতে, একই রকম চেহারা, দেহার মতন সৌন্দর্য আল্লাহর দেহার মতন দিছিল। আমার ডাক্তারের গাফলতির কারণে আমার সন্তানদের আজকে হারাইতে হয়েছে। আমি থানার সামনে আছি, থানার পিছে ঘুরতে আসি, সুস্থ বিচারটা পাই কিনা। মুখে বইলা প্রকাশ করা যাবে না যে আমার প্রথম সন্তান, আমার কি পরিমাণ খারাপ লাগে এটা আমি জানি। সাধারণ একটা চাকরিজীবী, আমি আদ্দিন হসপিটালে গেছি, কিছু অসুবিধা জানি না হয়, জন্য ফ্যাসিলিটি জানি ভালো পাই। ওইখানে যে এরকম ভোগান্তির মধ্যে পড়ুম আমি এটা কল্পনা করতে পারি নাই। আমাদের শেষ আশ্রয়স্থল হলো থানা, আমরা থানায় এসেছি। তবে এরই মাঝে তিনি সহ ভুক্তভোগী 3টি পরিবারের সদস্যদের ঘুরতে হচ্ছে থানার বারান্দায়। মঙ্গলবার দুপুরে রমনা থানা পুলিশ কথা বলে তাদের সাথে, পরে জানানো হয় দ্রুতই দেওয়া হবে সিআইডির প্রতিবেদন। আনুষ্ঠানিক অভিযোগ বলার তো কোনো সুযোগ নাই। এই ঘটনায় 27 তারিখে মামলা হয়েছে, সেটা আমরা তদন্ত করছি। এটা আমাদের সিআইডির ক্রাইম সিন ফরেন্সিক যে উপাদানগুলো আছে সেগুলো নিয়েছে, সেগুলো আমরা সিআইডি ফরেন্সিকে পাঠিয়েছি। ফরেন্সিক এক্সপার্ট হইলে সেগুলো ডিসিশন আসবে যে এখানে কার্বন মনোক্সাইড বা কোনো অক্সিজেনের ঘাটতি বা অতিরিক্ত হিট যে ব্যাপারগুলো থাকে সবগুলো নিয়েই ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা। এর আগে ঘটনার পরপরই তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। গভীর পর্যবেক্ষণে 3 জুন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বায়ু চলাচল ব্যবস্থা এবং পরিবেশের ক্ষেত্রে সমস্যা ও ত্রুটির বিষয়টি। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল, আর এজন্যই শিশুদের শ্বাসকষ্ট ও মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে একই ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি তদন্ত কমিটি। তাদের প্রতিবেদন জমা দিতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। এদিকে এরই মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্দিন হাসপাতালের তদন্ত প্রতিবেদক দল।
6 নবজাতকের মৃত্যুর ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়, আর এই প্রতিবেদন নিয়ে হেলাফেলার সুযোগ নেই বলছেন তদন্তকারী সংস্থাগুলো। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 4 জন, এছাড়া সিলেটে 1 ও রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1334 জন। ফরিদপুর মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 54 জন, আর 67 জন নতুন রোগী ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। মোট চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 265 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় হাসপাতালের রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও দেখা গিয়েছে আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকট। রোগী ও স্বজনদের হাম উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে। ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 3 মাস ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চলবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন 64 জেলার চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। মন্ত্রী বলেন ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ব্রিফিংয়ে বেসরকারি সকল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য 10% সিট খালি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের চিপার ভিতরে পানি রেখে এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম। জুন মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ সন্ধ্যা 6টা থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 2 টাকা 57 পয়সা কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পাকা ধানের ক্ষয়ক্ষতি হওয়ায় ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের 10 টাকার হিসেব খোলা এবং পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত হাওর এলাকায় পাকা ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টিজনিত ফসল হানির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক বা ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। স্মার্ট কার্ডধারী কৃষক এবং এর বাইরে থাকা প্রান্তিক কৃষকরাও ঋণ সুবিধা পাবেন। ভঙ্গুর অর্থনীতিতে রাতারাতি সমৃদ্ধি আনা সহজ নয়, এজন্য সময় প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়েছেন দেশের সব বাজেটেই নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হয়েছেন। এবার গণতন্ত্রায়ন হবে। বাজেট নিয়ে সেমিনারে বক্তারা বলেন বড় বাজেট বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করা কঠিন। বাংলাদেশ ব্যাংক তহবিলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামী 11 জুন সংসদে বাজেট দেবে বিএনপি সরকার। সীমাবদ্ধতার মধ্যেও মেলাতে হবে বড় অঙ্কের আয় ব্যয়ের হিসাব। মঙ্গলবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেট প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে উঠে আসে বাজেটের নানা দিক। বলা হয় অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা দরকার, ঋণ গ্রহণেও হতে হবে সতর্ক। বাংলাদেশ ব্যাংক তহবিলের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যারা স্পিনিং মিলের মালিক আছে, আমরা যারা তুলা কিনতাম, আমাদের টাকা ডিভ্যালুয়েশনে 45% আপনার টাকার মান হারিয়ে গেছে। তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না। ঋণ পরিশোধের সুদের হার এগুলোর পরিমাণ কিন্তু বাড়ছে এবং আইএমএফ এর ক্যাটাগরিতে আমরা আগে ছিলাম লো রিস্ক এই ঋণ ডেট সাস্টেইনেবিলিটি ক্ষেত্রে, এখন আমরা মডারেট লেভেলে এসে গেছি, অর্থাৎ সেখানেও খেয়াল রাখতে হবে। অর্থমন্ত্রী মনে করেন এতদিন বাজেট দেয়া হলেও বঞ্চিত হয়েছে হতদরিদ্র মানুষ। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, আমাদের প্রথমে দারিদ্রতাকে
দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। দাবি করেন এবারের বাজেট হবে অন্তর্ভুক্তিমূলক, প্রকল্প বাস্তবায়নে ড্যাশবোর্ড খোলা হয়েছে, কার কারণে কাজ থমকে যাচ্ছে তা স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। প্রত্যেক মিনিস্ট্রিতে একটা ড্যাশবোর্ড থাকবে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে ড্যাশবোর্ড থাকবে, প্রাইম মিনিস্টার অফিসে ড্যাশবোর্ড থাকবে। এভরি প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো আমরা নেব, প্রত্যেকটা প্রজেক্ট ড্যাশবোর্ডে থাকবে। এটা প্রগ্রেস, ডেইলি প্রগ্রেস। কোনো কেউ যদি টাইম ফেল করে এটা ফ্লাশ করবে ড্যাশবোর্ড। সুতরাং ওই পয়েন্টে কার জন্য এটা ডিলে হয়েছে আইডেন্টিফাই করে অ্যাকশন উইল বি টেকেন। ব্যক্তিখাত যাতে হয়রানি না হয় সেদিকে দৃষ্টি দেবে সরকার। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতে আবারও বেড়েছে খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটিতে, যা বিতরণ করা ঋণের 32.26%। 3 মাসে খেলাপি বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ শেষে মোট ঋণ বিতরণ করা হয়েছে 18,24,668 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 5,88,704 কোটি টাকা। ডিসেম্বরের 25 শেষে খেলাপির পরিমাণ ছিল 5,57,216 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ 1,49,784 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 45.85%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হারও 30%-এর ওপর। মোট খেলাপি 4,16,481 কোটি টাকা। খেলাপি ঋণের সাথে বেড়েছে প্রভিশন ঘাটতিও। রাশিয়ান সেনাবাহিনীর কাছে 30 জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, তবে সরকারের কাছে দ্রুত এই 30 জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। 30 জন বাংলাদেশি যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় 30 জন বাংলাদেশি যুবকের পরিবার। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা। যে 30 জন ভাই এখন এই মুহূর্তে রাশিয়ায় আটকা পড়ে আছে, তাদের নিয়ে আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে করেই হোক, যে কোনো মূল্যে। সেই 29 তারিখ চলে গেছে, আজ 2 তারিখ, এখনো আমাদের কোনো সমাধান মন্ত্রণালয় থেকে আমাদের দিই নেই। এই জন্য আজ আমরা আইছিলাম, তা আমাকে মিছিল বা কোনো ব্যানার এই জায়গা টানাতে দিই নেই। বাংলাদেশের যে আসতে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আমাদের স্বজনদের আমরা ফেরত চাই, আমাদের বাচ্চারা যেন এতিম না হয়। এদিকে সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন, তাহলে সে সরাসরি এই সেলে তারা অভিযোগগুলা দেবেন। আমার মন্ত্রণালয় হয়ে থাকে, সেটা আমি নিষ্পত্তি করব। এছাড়াও মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইমেইল এবং জিমেইল আমরা একটা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকটিকে 24 সালের পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। চেয়ারম্যান খুরশিদ আলমকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সোমবার রাতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। দুপুরে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্রিফিংয়ে বলা হয়, গ্রাহকের গচ্ছিত অর্থের নিরাপত্তার জন্য একটি দক্ষ পরিচালনা পর্ষদ প্রয়োজন। তা না হলে আমানতকারীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। আলমের দোসর একজন ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে মানি না এবং এই চেয়ারম্যানকে আমরা ব্যাংকে প্রবেশ করতে দিব না। চেয়ারম্যান হিসেবে আমরা তাকে মানি না। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং পূর্বের যে এমডি ছিল জনাব ফারুক হোসেন সাহেব,
তার পুনর্বহাল চাই। এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য সচেতন গ্রাহক ফোরাম যত ধরনের আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের অবস্থান আমরা সৃষ্টি করব। ঈদের ছুটি শেষে আজও ঢাকা ফিরছে মানুষ, তবে ঢাকা ফেরত যাত্রীর চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফিরতি যাত্রায় ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিন থেকেই ধীরে ধীরে ঢাকায় ফিরছে নগরবাসী, তাই পথে ঝক্কি তেমন ছিল না বলে জানিয়েছেন রেলের যাত্রীরা। এদিকে আজও ঢাকা ছাড়ছে কিছু সংখ্যক মানুষ, তবে সেই সংখ্যা খুবই কম। আগে ভাগে ফেরার কারণে যাত্রীরা বলছেন যাওয়ার সময় কিছুটা ভিড়ের ঝক্কি পোহাতে হলেও ফেরার যাত্রা ছিল বেশ স্বস্তির। চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রবাস ফেরত ছেলেসহ বাকি সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন মা, তবে জীবিত নয়, ফিরেছেন কফিনবন্দি হয়ে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকা ভাঙা অংশের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালকসহ একই পরিবারের 4 জন মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে, তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায় ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যেয়ে। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। তার লাশের যে অবস্থা তা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ। এছাড়াও 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন প্রথম সিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে মাইজার টেকের দিকে যাচ্ছিলেন দুর্গা মল্লিক ও তার ছেলে বৃধান মল্লিক। প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুর্গা মল্লিক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ছেলে বৃধানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নওগাঁর তুলসীগঙ্গা ব্রিজ এলাকায় বাস চাপায় একজনের মৃত্যু হয়েছে। অংশীজনরা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম ও এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন মন্ত্রী। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবার কথা 7 জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে না হয়েছে বলে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত রয়েছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এ বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে
সিনক্রোনাইজ করা, সেশন জটকে কমানো, এবং এই যে আমাদের 16 বছরের লেখাপড়া 17 বছর যাচ্ছে, 17 বছরটা 20 বছর যাচ্ছে, এই যে 2 বছর লস হচ্ছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা জাতি হিসেবে ব্যর্থতা, সিলেটে এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সোনাতলা গ্রামে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, শিশুর নির্যাতনের ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করা গেলে এই ধরনের ঘটনা কমে আসত। শিশু ফাহিমার পরিবারের পাশে থাকার আশ্রয় দেন ডাক্তার শফিকুর রহমান। হামের প্রকোপ প্রসঙ্গে তিনি বলেন, এই রোগে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও দায় রয়েছে। সমালোচনা করেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির, বলেন এটি জনগণের সাথে প্রতারণা। ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর পরিদর্শন শেষে কথা বলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বাড়বে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। রাষ্ট্রীয় বরাদ্দ 300 থেকে বাড়িয়ে 600 কোটি টাকা করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন পুতুল বলেন, নতুন কর্মপরিকল্পনায় জনবল ও আর্থিক সংকট সহ নানা সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 6 মাস কাজ করলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন রূপে উন্মোচিত হবে। এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব, এবং সামাজিক যে সেফটি নেট, অর্থাৎ সমাজের যে আপনার সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচনে যে সরকারের যুদ্ধ, তার মেজরিটি কার্যক্রম কিন্তু বেশিরভাগ সংখ্যক কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকুরিস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হবে। 193 সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত প্রার্থী আগামী 8 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্ব ও অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। এবারের নির্বাচনকে জাতিসংঘ কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফল আজই জানা যেতে পারে। দুই দফা জানাজা শেষে ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়ি কোরালিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে প্রবীণ এই রাজনীতিবিদকে। এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হয় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, যাতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। স্থানীয়রা বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। চিরনিদ্রায় শায়িত হলেন 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। দুপুরে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় নিজ জেলা ভোলায়। হেলিপ্যাড থেকে মরদেহ নিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্স পৌঁছায় জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে 60-এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে গার্ড অব অনার প্রদান করে প্রশাসন। বাদ জোহর হয় সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দ্বিতীয় জানাজা। বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। স্থানীয়রা বলেন, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তোফায়েল আহমেদ একজন জাতীয় নেতা, জাতীয় বীর, একজন স্বাধীনতার অন্যতম সংগঠক, 70-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, বঙ্গবন্ধুর একান্ত আপনজন এবং কাছের লোক ছিলেন। রেসকোর্স ময়দানে তিনি বঙ্গবন্ধুত্বে ভূষিত করেছেন।
আজকে তিনি আর নেই। দেশের নেতা, আন্তর্জাতিক নেতা, আমরা আজকে তোফায়েল আহমেদের শেষ বিদায় বেলায় তাকে এক নজর দেখতে এসেছি। বেলা 4টার দিকে গ্রামের বাড়ি কোরালিয়ায় তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের মরদেহ। বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে শেষ শয্যায় শায়িত হন দেশের রাজনীতির নানা বাকবদলের সাক্ষী তোফায়েল আহমেদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত লেবাননে তেল আবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর কারণে মধ্যপ্রাচ্যে বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র, এমন কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার এমন কথা বলছেন, তখন লেবাননে আরও তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা ছাড়িয়ে আরও ভেতরে প্রবেশ করেছে সেনারা, দখল করেছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আর শান্তি আলোচনা নয়। সমঝোতার কাছাকাছি গিয়েও ভেস্তে যাওয়ায় শঙ্কায় চরম ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সে ক্ষোভ ঝেড়েছেন নেতানিয়াহুর ওপর। সতর্ক করেছেন কড়া ভাষায়। কেবল তাই নয়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। জানা গেছে, উত্তপ্ত ওই কথোপকথনে নেতানিয়াহুকে উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বলেছেন তার পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও বিপদের মুখে ফেলছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, সোমবারের ফোন আলাপে ট্রাম্প অভিযোগ করেছেন লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ঘৃণা আরও বাড়ছে। ফোন আলাপের পরপরই আশাবাদী বার্তা দেন ট্রাম্প। লেবাননে আর অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা, হামলা চালাবে না হিজবুল্লাহ। তবে ডোনাল্ড ট্রাম্প হুমকি থামকি দিয়ে আগ্রাসী নেতানিয়াহুর লাগাম কতটা টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে অনেক বিশ্লেষকের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র 15 দিনেই রাজধানীতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে, কিন্তু গত 19 মে একজন মোটরসাইকেল চালক তার নম্বর প্লেটের পেছনের 3টি ডিজিট থেকে সড়কে চলাচল করে। এআইকে ফাঁকি দেওয়ার অপরাধে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে 1 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ সময় তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে ঢাকার 120টি পয়েন্টে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। গতকাল আমরা সক্ষম হয়েছি যে কাজটা করেছে তাকে ধরার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স 38, তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছে। শিক্ষকদের সম্মান জানিয়ে শেষ হলো বরগুনা জেলা স্কুল 2003 ব্যাচের পুনর্মিলনী। শনিবার স্কুল প্রাঙ্গণে ছিল এই আয়োজন। অনারিং দ্য লাইট অফ এডুকেশন প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। আয়োজকরা জানান, এমন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে স্মৃতির বন্ধনকে আরও দৃঢ় করা। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এমন মিলনমেলায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। স্কুলের 100 বছর পদার্পণে শিক্ষক ছাত্রদের মাঝে এক প্রাণবন্ত পরিবেশেরও সৃষ্টি হয় এ সময়। মে মাসে লেনদেনের বেশ কয়েকটি রেকর্ড করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। মাসিক ভিত্তিতে ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি এই মাসেই ঈদুল আজহা উদযাপনের ঠিক আগে একাধিকবার একদিকে
লেনদেনের রেকর্ড হয়েছে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যায়ও। মে মাসে ৪৪,৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল মার্চ মাসে। সে সময় নগদের মাধ্যমে ৪১,৪৬৯ কোটি টাকার লেনদেন করেছিলেন। ৬ মাসের ভেতরে অন্তত ৪ মাসেই আগের লেনদেনের রেকর্ডগুলো নতুন করে লিখেছে নগদ। ঈদুল আজহার সপ্তাহে অন্তত 2বার দিনে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ২৪ মে নগদের মাধ্যমে লেনদেন হয় ২,১৬২ কোটি টাকা। একদিন বিরতি দিয়ে ২৬ মে লেনদেন হয় ২,১৭৭ কোটি টাকা। এর আগে ২০ মে লেনদেনের অনুষ্ঠিত হয় ২,১০৫ কোটি টাকা। ঈদের মাঝে মানুষের লেনদেন সংক্রান্ত প্রয়োজন বাড়ে। এ সময় ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিটেন্স, মোবাইল রিচার্জ করা, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান এবং পেমেন্ট সহ নানান কাজে গ্রাহকের আগের চেয়ে বেশি নগদের উপর নির্ভর করেছেন। চার জাতীয় ফুটবল টুর্নামেন্টের খবর জানাচ্ছি এবার। পাকিস্তান জাতীয় দলকে রুখে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। মালদ্বীপে গোলশূন্য ড্র হওয়া ম্যাচের শেষ ৩০ মিনিট ১০ ফুটবলার নিয়ে খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। সান ম্যারিনোতে ব্যস্ত জাতীয় ফুটবল দল, তাই মালদ্বীপের চার জাতীয় টুর্নামেন্টে কোচ মারুফুল হকের ভরসা ছিল অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলাররা। প্রবাসী ফুটবলারের গড়া শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের, তবে ফিনিশিংয়ের অভাবে আসেনি কাঙ্ক্ষিত গোল। বিরতির পর মঞ্জুরুর লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ৬৫ মিনিটে পাকিস্তানের একটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক শ্রাবণ। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক। আবদুল্লাহ ওমর গোলের দুটি সুযোগ নষ্ট করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টিম বাংলাদেশকে। সেমিফাইনালের লড়াইয়ে বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। মূল লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ এসেছে বাংলাদেশ শিবিরে। মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন শিউলি আজিমের মা, যে কারণে অনুশীলন সেশন বাতিল করে বাংলাদেশ। এদিকে লাল সবুজরা অনুশীলন না করলেও শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে নেপাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দু দলেরই সমান সুযোগ আছে বলে জানিয়েছেন দলটির কোচ নবীন নেউপানি। এদিকে সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে বাংলাদেশ। শেষ 5 বারের মুখোমুখিতে 3টিতে জয় ও 2টিতে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে সাফের সবশেষ 2 আসরে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে মারিয়া এবং ঋতুপর্ণারা। আগামী 7 জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 6 জন কাউন্সিলরও এই রিট দায়ের করেছেন। মঙ্গলবার বিচারপতি ভীষ্মাদের চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনকারীর উপর শুনানি হয়। পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, বুধবার রিটের পূর্ণাঙ্গ শুনানি হবে। নির্বাচনের আগে বারবার রিট করায় আইসিসি দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলেও আশাবাদী বিসিবির আইনজীবী বলেন। নির্বাচন পর্যবেক্ষণে দুবাই থেকে আইসিসির 2 জন প্রতিনিধি দল দেশে এসেছেন। বিসিবির লিগ্যাল টিমের সাথে তাদের বৈঠক হবে। আর্জেন্টিনার সমর্থকদের পাল্টা জবাব দিতে ভোলায় এবার বিশাল র্যালি করল ব্রাজিল সমর্থকরা। প্রিয় দলকে শুভকামনা জানাতে সমর্থকরা হাজির হন হলুদ জার্সি, পতাকা ও বাঁশি হাতে। তাদের প্রত্যাশা ভিনিসিয়াস, নেইমারদের হাতে ধরে এবার হেক্সা জিতবে ব্রাজিল। পাশাপাশি মজার ছলে প্রতিপক্ষ আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ব্যঙ্গও করেন তারা। এটি রিও ডি জেনেরিও কিংবা সাও পাওলোর কোনো দৃশ্য নয়। ব্রাজিল সমর্থকদের এমন উন্মাদনা বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায়। আগের দিন আর্জেন্টিনা সমর্থকদের করা বিশাল র্যালির পাল্টা জবাব দিতেই এমন আয়োজন ভোলার ব্রাজিল সমর্থকদের। প্রিয় হলুদ জার্সি গায়ে, কেউ বা পতাকা হাতে, কেউ বা প্রিয় তারকা ছবি উঁচে যোগ দেন র্যালিতে। একটা সময় ছিল যখন হাত দিয়ে বিশ্বকাপ নেওয়া যেত, সেই সময়টা এখন আর নেই। মুখ দিয়েও বিশ্বকাপ নেওয়া যাবে না, চাপাবাজি করে লাভ নাই। 36 বছর পরে কাপ জিততা, তারা এখন বর্তমানে তারা নিজেরা মনে করে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। পাগলকে ধরে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে বুঝতে পারবে যে 5 বড় নাকি 3 বড়। আপনিও বুঝেন, আমরা সবাই বুঝি। ব্রাজিলের খেলা সুশীল সমাজের মতোই বিদ্যমান থাকে সব সময়। দেখা যায় ব্রাজিল কখনো চুরি করে না, ব্রাজিলের বিরুদ্ধে কখনো চুরির অভিযোগ নাই। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টা ব্যাপীর এই র্যালি শহরের কালীনাথ রায়ের বাজার, মহাজনপট্টি, হাসপাতাল সহ কয়েক কিলোমিটার সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ব্রাজিল সমর্থকদের আশা, এবার পূরণ হবে তাদের হেক্সা মিশন। আমাদের যে ছন্দময় ফুটবল, ব্রাজিল যে দল রয়েছে
এই বিশ্বকাপে আমরা আমাদের যে স্বপ্ন সেটি হচ্ছে ষষ্ঠবারের মতো আমাদের বিশ্বকাপ আমরা ছিনিয়ে আনবো। সেই রোনালদো ফেভিয়ানো সেই ঐতিহ্য আবার তারা নিয়ে আসবে এবং কোটি কোটি দর্শকের যে চাওয়া মিশন হেক্সা, ইনশাআল্লাহ তারা এই মিশন হেক্সা পূরণ করবে। আমরা কি কাপ নিতে পারবো? ইনশাআল্লাহ ভরসা আছে। আমরা কারা? ভোলায় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি র্যালিতে জমে উঠেছে বিশ্বকাপ উন্মাদনা। তবে সমর্থকদের এমন উন্মাদনা যেন সংঘাতে রূপ না নেয় সেই আহ্বান জেলা ক্রীড়া সংগঠকদের। আমরা আশা করব এই উৎসাহ উদ্দীপনাটা যেন উৎসব মুখরই থাকে, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন আমাদের এই ভোলাতে না হয়। লাল সবুজ জমিনে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এই উন্মাদনার খবর অজানা নয় ফুটবল বিশ্বের। ফিফা, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও অবগত বাংলাদেশের এই বিশ্বকাপ উন্মাদনার বিষয়ে। মুজরাহ বিন তারেক, যমুনা স্পোর্টস। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতকালে বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনায় সুপারিশ করেছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এ তথ্য জানিয়েছে। 3 বছর সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল সরকার। ইআরডি বলছে মাঝের সময়টাতে বাংলাদেশকে কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। এলডিসি উত্তরণের এই বাড়তি প্রস্তুতি পর্বে কোনোভাবেই সংস্কার কার্যক্রম দেরি করার সুযোগ বলে বিবেচিত হবে না। গত 18 ফেব্রুয়ারি সরকার স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা 3 বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়। প্রস্তুতিমূলক কাজে ব্যাঘাত সৃষ্টিকারী একগুচ্ছ বৈশ্বিক ও অভ্যন্তরীণ সমস্যার কথা উল্লেখ করা হয় ওই আবেদনে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।